মামলার গেরোয় পঞ্চায়েত ভোট, এক দফায় ভোট হলে নিরাপত্তা বিঘ্নিত হবে। প্রতিবাদে সোমবার হাইকোর্টে মামলা করতে চলেছে বিজেপি। অন্যদিকে ভোটের দিন ঘোষণা নিয়ে সোমবার সিপিএম এবং পিডিএস এর করা মামলার শুনানিও রয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। মনোনয়নের দিন বাড়ানো, অনলাইনে মনোনয়ন দাখিল সংক্রান্ত বিষয়ে কংগ্রেস এবং সিপিএম এর করা মামলার শুনানি রয়েছে সোমবার। শুনানি হবে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে। অন্যদিকে পঞ্চায়েত ভোট ঘিরে নিরাপত্তা বৈঠক কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে সোমবার বিকেলে এই বৈঠক হবে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। বৈঠকে রাজ্যের তরফে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর্পূরকায়স্থ, থাকবেন রাজ্য নির্বাচন কমিশনারও। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য বাহিনী সংক্রান্ত বিষয় কি ভাবছে রাজ্য ও কমিশন, সেই বিষয়ে রাজ্য এবং কমিশনকে ৪ মের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই প্রেক্ষিতে সোমবারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১৩ সালে মীরা পাণ্ডেকে ভুল বুঝিয়ে পঞ্চায়েত ভোটে বাধা তৈরি করেছিল বিরোধীরা। এবারও চক্রান্তে সামিল হয়েছে বিরোধী দলগুলি, কিন্তু তাদের কোনো উদ্দেশ্যই সফল হবে না। এবারও বিপুল ভোটে জিতবে তৃণমূল। গতকাল পূর্ব মেদিনীপুরের নিমতৌরি সভায় এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। ২০১৩ সালে পঞ্চায়েতের নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল এবং তাদের সারথি ছিল তৎকালীন ইলেকশন কমিশনার মীরা পাণ্ডে মহোদয়া, যারা সকালবেলা খবর কাগজ থেকে টুকলি করেন, ৩টের সময় বিভিন্ন মিডিয়ার সামনে ছবি তুলেন, ফটো সেশন, আর সন্ধ্যাবেলা টিভিতে গিয়ে কুৎসাপক্ষে যোগদান করেন। তারা এবারও নির্বাচনটা বানচাল করার চেষ্টায় ছিলেন, এখনো আছেন। পঞ্চায়েত ভোটের আগে আপাতত গোজে অস্বস্তি উধাও। তৃণমূলের বেশিরভাগ অনুগতই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। শাসক শিবির এই ঘটনাকে দলীয় অনুশাসন বলেই দাবি করছে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট নিয়ে কম বিতর্ক হয়নি। তার মধ্যে ৩ স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪% আসনে জয় পেল গোঁজ প্রার্থীরা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল শিবিরের। বুঝিয়ে সুঝিয়ে গোঁজ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য বারবার রাজ্য থেকে বার্তাও যায়, যদিও বরফ তাতে গলেনি। ফলে তৃণমূলের মসৃণ জয়ের রাস্তায় দলের অনুগতরাই কাঁটা হয়ে বিঁধছিল। গত ২৫ তারিখ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের পরিসংখ্যানই বলছে, রাজ্যের মোট ৮২৫টি জেলা পরিষদ আসনে তৃণমূলের তরফে মনোনয়ন জমা পড়েছিল ১,০০০। এই অতিরিক্ত ১৭৫ জনের ভূমিকা নিয়ে উৎকণ্ঠা বাড়ছিল তৃণমূল নেতাদের। একই ছবি ছিল পঞ্চায়েত সমিতিতেও। মোট ৯,২১৭টি আসনের মধ্যে তৃণমূলের তরফে মনোনয়ন জমা পড়েছিল ১২,৫৯০টি। ফলে ৩,৩৭৩ জন প্রার্থী অতিরিক্ত হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। গ্রাম পঞ্চায়েতের মোট ৪৮,৬৫০টি আসনের মধ্যে শাসক দলের তরফে মনোনয়ন জমা পড়েছিল ৫৮,৯৭৮ জনের। অতিরিক্ত প্রার্থীর সংখ্যা ১০,৩২৮। একই নির্দল প্রার্থীর সংখ্যা প্রায় ১৩,০০০। তার মধ্যে গোঁজ হিসেবে দাঁড়িয়ে যাওয়া প্রার্থীর সংখ্যাই আরও ১৩,০০০। এদের ক্ষোভকে কাজে লাগিয়ে বিরোধীরা গ্রাম বাংলায় ফায়দা তোলার পরিকল্পনা করেছিল। তাই প্রকাশ্যে না বললেও তৃণমূলের অন্দরের এই চোরাস্রোতকে ভালো চোখে দেখছিল না রাজ্য নেতৃত্ব। অবশেষে তাদের হস্তক্ষেপে ৯৬% গোঁজ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। ২৮ এপ্রিল পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের হিসেব বলছে, জেলা পরিষদে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন শাসক দলের ১৩৪ অনুগত। পঞ্চায়েত সমিতির অতিরিক্ত ৩,৩৭৩ জনের মধ্যে ২,৪০৭ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একই ছবি গ্রাম পঞ্চায়েতেও, সেখানে ৭,০৩৩ জন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রাজ্য নেতাদের কথা নিচুতলা পর্যন্ত সফল করা গেছে। এটা পঞ্চায়েত ভোটের আগে বড় সাফল্য বলে মনে করছে তৃণমূল। আবার তৃণমূলের এই পদক্ষেপে বিরোধীদের স্বপ্নে আঘাত হানবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অরূপ দত্ত, নিউজ ১৮ বাংলা। মরা মুরগি বেচেই কোটিপতি। মাত্র ৪ বছর, তাতেই ফুলে ফেপে উঠেছিল কওসার আলী ঢালির ব্যবসা। লেকটাউনে বিলাসবহুল ফ্ল্যাট থেকে গাড়ি কি নেই তার কাছে। বাড়ির মালিক অবশ্য এখন বেপাত্তা। লেকটাউন, বসিরহাট কোনো বাড়িতেই খোঁজ নেই কওসারের।
লেকটাউনের দক্ষিণ দাঁড়িতে জমে উঠেছিল ঢালি চিকেন সেন্টারের পসার। শুধু কওসার আলী ঢালির অসাধু কারবার ফুলে ফেপে উঠেছিল এমনটা নয়, 3 থেকে 4 বছরের মধ্যেই অগাধ সম্পত্তির মালিক হয়ে উঠেছিল কওসার আলী ঢালি। লেকটাউনের আদিত্যনাথ সাহা রোড, এখানেই স্ত্রী মেয়েকে নিয়ে থাকতো কওসার। প্রায় 40 লাখ টাকা দিয়ে এই বিলাসবহুল ফ্ল্যাট কেনার পাশাপাশি ছিল নামী কোম্পানির দুটি গাড়ি। ড্রাইভারও ছিলেন তার নিত্য সঙ্গী। কিন্তু 4 বছর আগে এমনটা ছিল না কওসারের জীবন। এক কামরার ঘর ভাড়া নিয়ে প্রথমে লেকটাউনে উঠে আসা, তারপর ফ্ল্যাট কেনা। এত অল্প সময় কওসারের প্রভাব প্রতিপত্তি বেড়ে ওঠা থেকে বিলাসবহুল জীবন চোখ এড়িয়ে যায়নি প্রতিবেশীদের। একটা বউকে বেরোতে দেখেছি বাচ্চা নিয়ে, আর যে মানে উনার ভদ্রলোককে আমি কোনোদিন দেখিনি চোখে। এমনি দেখা যেত না, খুব খুব রেয়ারলি দেখতে পেতাম ওকে। ফ্ল্যাটে থাকতো খুব রেয়ারলি, মানে রাত্রের দিকে আসতো, খুব সকালে আর্লি মর্নিং বেরিয়ে যেত। পোলট্রি খাম আছে নিউটাউনে, ওইদিকে কোথায় বিরাট, হ্যাঁ পোলট্রি টানার লরি ট্রাক রয়েছে দুটো, এরকম কত 500-1000 মুরগি একসঙ্গে আসলে যত যেমন লরি লাগে সেরকম আছে, শুনেছি এটা। মুরগির মাংস বিক্রির নামে ক্রেতাদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ সামনে আসতেই শুক্রবার সকাল থেকে কওসারের ফ্ল্যাট তালাবন্ধ। পাত্তারি গুটিয়ে স্ত্রী মেয়েকে নিয়ে কোথাও চলে গিয়েছে সে, এমনটাই দাবি প্রতিবেশীদের। আদতে বসিরহাটের বাসিন্দায় কওসার। সেই বসিরহাটে কাটারাটি গ্রামে তার বাড়ি। পুরনো বাড়ি বিক্রি করে বিশাল বাগান তৈরি করে সে। কওসারের মা থাকেন সেখানেই। ছেলের অসাধু চক্রের কথা কানে গেলেও এমনটা বিশ্বাস করতে পারছেন না তিনি। স্ত্রী বাড়িতে নেই, কোথায় গেছে? বাপের বাড়ি আছে। কোথায় বাপের বাড়ি? বাপের বাড়ি অনেক দূরে, কোথায়? কোথায় গ্রামের নাম আমি জানি না। বসিরহাটে প্রথমে নিজের জমিতে চাষবাস, পরে পোল্ট্রির ব্যবসায় হাতেখড়ি। সেই সূত্রেই কেষ্টপুর বাগুইয়াটিতে যাতায়াত শুরু। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মরা মুরগির মাংস সংরক্ষণ করে ব্যবসায় রমরমা। গ্রামে প্রচুর ছেলেকে কাজ দিয়ে গ্রামে অল্প কয়েকদিনেই জনপ্রিয় হয়ে উঠেছিল কওসার। কিন্তু তার ব্যবসার পর্দার পেছনে যে অসাধু যোগ রয়েছে এমনটা বিশ্বাস করতে পারছে না বসিরহাটের কাটারাটি গ্রাম। সুশোভন ভট্টাচার্য, অনুপম সাহা ও অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পুরসভা লাইসেন্স দিয়েছিল মৃত পশুর মাংস এবং হাড় বিক্রি করার। নিয়ম মেনে মাংস মাটিতে না পুঁতে তা বিক্রি করত বাজারে। আর তাতেই বারবারন্ত ভাগাড় কাণ্ডে কিংপিন শরাফত হোসেনের। তা থেকেই কোটি কোটি টাকার সাম্রাজ্য অল্প কয়েকদিনেই তৈরি করে ফেলেছিল সে। ভাগাড়ের মৃত পশুর মাংস বেচেই পেল্লায় বাড়ি, বাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি, আর ছিল তুমুল প্রভাব প্রতিপত্তি। এইসব নিয়েই গড়ে উঠেছিল ভাগাড় কাণ্ডের মূল চক্রী শরাফত হোসেনের সাম্রাজ্য। উত্তর 24 পরগনার কাকিনাড়ার এনসি রোডের নয়াবাজার বস্তি, তার মাঝেই বুক ফুলিয়ে দাঁড়িয়ে শরাফতের 5 তলা বাড়ি, সঙ্গে বিলাসবহুল জীবন। গত কয়েক বছরে এলাকায় প্রতিপত্তি আরও বেড়েছে। উত্তর ব্যারাকপুর থেকে গয়েশপুর সহ কয়েকটি পুরসভা এলাকায় মৃত গৃহপালিত পশুর চামড়া এবং হাড় বিক্রি করার লাইসেন্স জোগাড় করেছিল শরাফত। আর এই বৈধ ছাড়পত্রকেই অবৈধভাবে ব্যবহার করেছে দিনের পর দিন এই শরাফত। হাড় চামড়া আলাদা করে পচা মাংস মাটি খুঁড়ে পুঁতে দেওয়াই ছিল তার কাজ। অভিযোগ, সেই পচা মাংসই কলকাতার বিভিন্ন বাজারে পাচার করত শরাফত। আর এইভাবেই মোটা অঙ্কের টাকা চলে আসতো পকেটে। যদিও স্ত্রীর দাবি স্বামী বেআইনি কিছু করতেন না। 2011 থেকে বিজনেসে আমাদের লিজ রয়েছে, সব লিজ সরকারের ঘরের সব খাতাই আছে, ওখানে জমা হয়েছে করে সবকিছু পোতা হয়, ওখানে কোনো কারবার হয় না, ওনাকে ফাঁসানো হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, ভাগাড় কাণ্ডের কিংপিন শরাফত একসময় ছিল এলাকার সিপিএম নেতা। সেই সূত্রেই ছিল রাজনৈতিক প্রভাব। বেআইনি কারবার ফুলে ফেপে ওঠার পর অবশ্য তৃণমূলের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সেই প্রভাবকে কাজে লাগিয়েই পুরসভা থেকে লাইসেন্স পুনর্নবীকরণ হোক কিংবা নতুন জলের ব্যবসা আটকায়নি কিছুই। আর সন্নি মল্লিক আগে ওনার ভাগাড়ে কাজ করছিল, কোনো মহিলাকে প্রেগনেন্ট করে দিয়েছে, ঠিক আছে, উনাকে ইনার পানিশমেন্ট দিয়েছে। হ্যাঁ, পানিশমেন্ট দেওয়ার ওরা চলে যাও, এখানে ওরাই ফাঁসিয়েছে না। ভাগাড় কাণ্ডে ধৃত শরাফত কলকাতার কোথায় কোথায় তার জাল ছড়িয়ে রেখেছিল, এখন সেটাই খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ক্যামেরায় হিমাদ্রি শঙ্কর দাসের সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা।
রেস্তোরাঁর খাবারে কাঠের ক্লিপ। রবিবার ট্যাংরার একটি রেস্তোরাঁয় খেতে যান মানস সরকার। অভিযোগ, রেস্তোরাঁর খাবারের মধ্যে থেকে একটি কাঠের ক্লিপ পাওয়া যায়। বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানান তিনি। রেস্তোরাঁ তরফে গাফিলতি স্বীকার করা হয়েছে। ভুল করে খাবারে ক্লিপ পড়ে গেছে বলে জানিয়েছেন রেস্তোরাঁর মালিক। তো আমরা গোল্ডেন জয় বলে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। আমি একটু দেরি করেই পৌঁছেছিলাম। তো খাওয়া দাওয়ার মধ্যে একটা এই যে কাঠের যে ক্লিপগুলো আছে, যেগুলো আমরা ওই জামা কাপড়ের মধ্যে মেলে আর কি, সেই ক্লিপ পুরো একটা খাবারের মধ্যে পেয়ে যায়। চারিদিকে খাবার দাবার নিয়ে যা হচ্ছে আজকের দিনে, এমনিই তো ননভেজ আইটেম খাওয়া খেতে ভয় লাগছে, তারপর অত বড় একটা আস্ত ক্লিপ দেখে, বাচ্চা রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, সবাই খুব খারাপ লাগলো আর কি।